জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, যেখানে আমরা বলেছিলাম রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা, সেই নতুন স্বপ্নটা কতটা পূরণ হলো, রাজনীতিতে কি গুণগত পরিবর্তন এলো, সেই সাথে আলোচনায় থাকবে সমসাময়িক ঘটনা প্রবাহ। আজকে স্টুডিও আলোচনা শুরু করতে চাই গবেষক, কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। যে নতুন ছাত্রদের রাজনৈতিক দলের উপর অনেক আশা ছিল, এক ধরনের বাড়তি প্রত্যাশায় যদি বলি, সেই জায়গায় বেশ কিছু ঘটনা প্রবাহ, একজন যুগ্ম সদস্য সচিবকে অব্যাহতি দেওয়া অনিয়মের কারণে, 2 উপদেষ্টার 2 সাবেক ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেওয়া, এবং শেষমেশ আমরা দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে এক ধরনের লাইসেন্স দেওয়ার ঘটনা, যদিও তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই পুরো ঘটনা প্রবাহটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই ঘটনাগুলো যে এই মাত্র যে ফলাফল হিসাবে সামনে আসলো, খুব আনএক্সপেক্টেড কিছু আমি মনে করি না। মানে এই দলটাকে নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে একটা কারণে, কারণ আপনাদের রাজনৈতিক দলের কাজ কি? আমরা এইভাবে যদি প্রোডাক্টের মতো বিক্রি করি, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, একদম খুব ক্রুড ভাষায় বলছি। আপনার একটা রাজনীতি আছে, আপনি রাজনীতিটা বিক্রি করেন, এবং রাজনীতি কি কি জিনিস দিয়ে আপনি মানুষের সামনে নেবেন, কি বিক্রি করবেন, আপনি ডিসাইড করেন। এনসিপির ফরিদ ভাই আছেন, কিন্তু আমি এখনও মনে করি এনসিপির রাজনীতিটা পুরোপুরি ঠিক হয়ে ওঠে নাই। ওনারা মধ্যপন্থী বলছেন, কি মধ্যপন্থা, একরকম মধ্যপন্থা আছে, কিন্তু ওনারা কয়েকটা জিনিস সামনে এনেছেন, সংস্কারকে সামনে এনেছেন, এবং একটা জিনিস বারবার বলছেন প্রথম থেকে, সেটা হচ্ছে একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন। ইনফ্যাক্ট এই নতুন সেটেলমেন্ট বলা যেহেতু দলটা, এবং আমরা এইভাবে যদি বলি পণ্যের মতো ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, তারা কি বিক্রি করছেন তাদের, তা আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন বন্দোবস্ত উপহার দিচ্ছি। কিন্তু ওনারা আসলে নতুন বন্দোবস্তের মধ্যে শুরু থেকেই ছিলেন না, কোনোদিনও ছিলেন না, একদিনও ছিলেন না, এমনকি দল হওয়ার আগেও ছিলেন না। যারা মিলে দল হয়েছেন, ধরুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, মানে ঢাকা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে তাদের অফিস হয়েছে, তখনও তারা রাজনৈতিক দলই হয়ে ওঠেননি। তারপর যখন রাজনৈতিক দল হলেন, সেটার বিরাট লঞ্চিং, বিরাট ইফতার পার্টি, নেতারা ঘুরতে যাচ্ছেন বিরাট মোটর বহন নিয়ে। সো কোনখানে তারা আসলে নতুন সেটেলমেন্টের কথা বলেছেন, দেখাতে পেরেছেন? অ্যাটলিস্ট দেখিনি। সুতরাং বাকি যে জিনিসগুলো আসলো, ওগুলো দেখার পর এগুলো একেবারেই নতুন কোনো বিষয় না। একটা জিনিস আমি অন্তত অবশ্য জিনিসকে আমি নতুন মনে করি, যদিও বাংলাদেশের রাজনীতিতে এই প্র্যাকটিসটা অলরেডি বিএনপি এবার যথেষ্টই করেছে। কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ হয়েছে, তাকে বহিষ্কার করেছে, তার কাছে শোকজ হয়েছে, তারাও তার বিরুদ্ধে যার অভিযোগ হয়েছে, এগুলো সবগুলো সুস্থ চর্চা, তারা তাকে শোকজ করেছেন এবং সেটার উপর ভিত্তি করে তারা স্টেপ নেবেন। কিন্তু এখানে আমি প্রসঙ্গক্রমে যেহেতু আসলো, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার যে ঘটনাটা নিয়ে তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, খুব ইন্টারেস্টিংলি যেটা, তার বাবার নামে একটা লাইসেন্স হয়েছে, তার বক্তব্য অনুযায়ী, আমি তার ফেসবুকে পড়েছি, তার বক্তব্য অনুযায়ী অন্য একজন কাজ করতে চায়, এবং তিনি মনে করেন আসিফ মাহমুদের বাবার নাম দিয়ে একটা লাইসেন্স করলে কাজ পেতে সুবিধা হবে। আমি একটা প্রশ্ন তাহলে করতে চাই, মানে আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স হলে কাজ পেতে সুবিধা হবে কেন? এটা তো পুরনো আকালের কথা। আসিফ মাহমুদরা, এই সরকার, তারা ভিন্ন, নতুন সরকারের কথা বলছেন, এই পারসেপশন তৈরি কেন হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। তার মানে এই পারসেপশন তৈরি হওয়ার মতো কোনো না কোনো গ্রাউন্ড মাঠে আছে, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি স্বীকার করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে তো এই প্রশ্ন আমি করতে চাই, তার বাবা একজন স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ, একটা স্কুলের হেডমাস্টার, তার এটা না বোঝারও কি কারণ আছে? নাকি ব্যাপারটা এখন প্রকাশ্য হওয়াতে এভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে? আবার পাল্টা, এই যে ড্যামেজ কন্ট্রোলের যে চেষ্টা করছেন, দুঃখ প্রকাশ করছেন, এগুলো পজিটিভ জিনিস। কিন্তু তার এপিএস এবং আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা যিনি পিও আছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বা অনেক বেশি দুর্নীতির অভিযোগ আমাদের সমাজে ছিল। আমরা এটা দেখতে পছন্দ করতাম অব্যাহতি না, যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক আছে, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, সেগুলো দিয়ে পদক্ষেপ নিলে আমরা লিস্ট একটা নতুন বন্দোবস্ত দেখতে পারতাম। আসলে এগুলো কিছুই না, তারা এই শব্দটা ব্যবহার করছেন। এবং ফাইনালি যেটা বলি, এই নতুন বন্দোবস্ত শব্দটা তাদের জন্য ব্যাকফায়ার করছে, কারণ তারা অনেক বেশি করাপশন করে টরে ফেলছেন, তা না করছেন, অভিযোগ আছে, নানান রকম অভিযোগ আছে, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আছে। একজন তো স্বীকার করেছেন, জনাব হান্নান মাসুদ, যে একজন জামায়াতপন্থী ব্যবসায়ী তাকে গাড়ি উপহার দিয়েছেন, বা জনাব নাহিদ ইসলামও বলেছেন ব্যবসায়ীরা তাদেরকে ফাইন্যান্স করছেন। সো ফাইন্যান্স কেন করেন? আইদার আপনি ক্ষমতায় যাবেন অথবা ক্ষমতায় আছেন। সো এগুলো আপনি বলছেন, কিন্তু এই যে নতুন বন্দোবস্ত বলার কারণে এই জিনিসগুলো আপনি আসলে ডিফেন্ড করতে আর পারবেন না, এটাই হচ্ছে মেইন সমস্যা। আবার আপনার কাছে আসবো, রাজনীতি, আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, যে নতুন বন্দোবস্তের কিছু আপনি দেখেন কিনা?
অ্যাকচুয়ালি দেখেন, আমি আসলে ওই বিষয়টা নিয়ে আমি খুব বেশি একটা কনসার্ন না, মানে এটা দেখি হ্যাঁ এখানে নতুন বন্দোবস্ত, একটি নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে। ভুল ত্রুটি যেটা জায়েদ ভাই বললেন যে ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে, কিন্তু আমি এটাকে গ্রহণ করব না। কারণ কি, এই আন্দোলনকে সামনে আমরা যে জুলাই অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানে যারা আজকে এই সরকারের দায়িত্বে আছেন, বিশেষ করে যারা সমন্বয়ক, বিশেষ করে আসিফ বা নাহিদ এদের মতো, আমি অন্যান্য উপদেষ্টাদেরকে আমি এক কাতারে ফেলবো না, বাট আসিফদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। তাদেরকে আমি আমার ধারণা ছিল এরকম যে এই ব্যক্তিগুলো এমন একটা রোল পালন করবে যে তাদেরকে বাংলাদেশের মানুষ আইডল ভাববে, যে একটা বিপ্লবের মাধ্যমে আমরা এদেরকে পেয়েছি, এরা হবে বাংলাদেশের ইতিহাসে হিরো। সো সেই মানুষগুলোর দিক থেকে আমি কোনো করাপশন বা এরকম তারা যে বিতর্কিত হবেন, বিশেষ করে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে, পরিবারে কেউ কোনো কাজে সম্পৃক্ত হবে, তাদের পিএস এপিএস কোনো একটা জায়গায় সম্পৃক্ত হবে, এই টাইপ জিনিসগুলো মোটে আমরা এক্সপেক্ট করি না। সো আমি আসলে এই বিষয়টি নিয়ে আমি মনে করি কথা বলাটাই একটা ইরিলিভেন্ট বিষয়। বাট আমি যেটা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে যেটা আপনার ফার্স্ট যে সাবজেক্ট ম্যাটারটা আজকের অনুষ্ঠানে উল্লেখ করেছেন, যে সংস্কার। আমাদের অ্যাকচুয়ালি এই সরকারের কাছ থেকে সবচেয়ে বড় চাওয়াটা হচ্ছে, আমি মনে করি মানে সংস্কার শব্দটা বলতে গেলে আমার নির্বাচনের কথাটা এখানে আগে আসবে। জি, নির্বাচন বিষয়ে একটু আলোচনা করবো, কিন্তু সংস্কারের জায়গাটি থেকে তো এই যে রাজনৈতিক দলগুলোও তো আসলে সংস্কারের জায়গাটি আছে। আমি আপনার ওই পয়েন্টে আসছি। এখানে আপনি এখন পর্যন্ত দেখেন যে আপনি সামনে সব দলই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আগায়। আমাদের সামনে কিন্তু কোনো স্বপ্ন নাই। আমরা মনে হচ্ছে সরকার চলছে তো চলছে, কেউ একজন কথা বলছেন এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করছেন। এখন আমার একটা প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভালো করছেন, আপনি হি ইজ এ সুপার পাওয়ার, চমৎকার এক্সিলেন্ট পারসন, কিন্তু একজন ব্যক্তি সারা জীবন বেঁচে থাকবে না, সিস্টেম বেঁচে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা জীবন বাংলাদেশে বেঁচে থাকবে না। উনি হ্যাঁ ভূমিকা পালন করছেন, ওনার এক্সপার্টাইজটাকে, ওনার দক্ষতাকে আমরা কাজে লাগাবো। উনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক বড় ভূমিকা রাখতে পারেন, যেটা জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন। তিনি আমাদের দেশে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন, আমাদের দেশে বহির্বিশ্বের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারেন। সব ঠিক আছে, এগুলো ওনার দ্বারা আমাদের করা উচিত এবং দেশটাকে বিশ্বের কাছে নিয়ে যাওয়া উচিত। যেমন আজকে ভারতের মোদি নিজেকে অনেক ছোট মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যে বিশ্বের দরবার যদি মোদি যায় আর ইউনূস যায় পাশাপাশি থাকে, মানুষ কিন্তু গ্লোবাল লিডার্সরা তারা কিন্তু ইউনূসের দিকে তাকিয়ে থাকবেন। যেটা আগে কি হতো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল না, শেখ হাসিনার সময়, তখন মোদির দিকে সবাই তাকায় থাকতো। হি ওয়াজ মোর এনলাইটেন্ড। সো এই বিষয়টাকে আমাদের কাজে লাগানো উচিত। কিন্তু তার মানে এই না যে সারা জীবন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিস্টেমের বাইরে যে সরকারের ক্ষমতায় থাকবেন। আপনাকে তো একটা টেনুর, আমাদের সংবিধানের তো বিষয়গুলো মানতে হবে। আমাদের এখানে কতদিন পর্যন্ত এই সরকার থাকবে এটাকে স্পষ্ট করা উচিত। সংস্কার করবেন আপনি, ফাইন, কতদিন, কোনো টাইম লাইন নাই, কোনো ডিউরেশন দেওয়া নেই, কবে সংস্কার শেষ হবে, কী কী সংস্কার করবেন তাও আমরা ঘোষণা করতে পারিনি। সো এখন এরপরে বিষয় হচ্ছে যে সর্বপ্রথম সংস্কারটা হবে নির্বাচন নিয়ে, আমি মনে করি। কারণ হচ্ছে কি, আপনার এখানে এই যে এত আন্দোলন, এই যে বিএনপি কিন্তু একটা জায়গাতে আছে, নির্বাচন, কারণ তারা কিন্তু আওয়ামী লীগের সময় ওই একই কথা বলছে। বাট আমরা অন্য দলগুলো কিন্তু সরে আসতে দেখতে পাচ্ছি। বর্তমান জামাত কিন্তু সেই জায়গায় নাই, তারা কিন্তু ওখান থেকে সরে গিয়েছে। তার মানে কি, সে 10 বছর আগে যে আন্দোলনটা করেছে তারা সেই জায়গায় নেই। আপনি যদি এখানে অন্যান্য পার্টিগুলোকে দেখেন, ওই জায়গায় নেই। এবি পার্টি দেখেন, তারা কিন্তু সেই জায়গায় নেই, তারা সবাই সরে গিয়েছে কম বেশি। কিন্তু বিএনপিকে আমি জায়গায় ধন্যবাদ দিই, তারা নীতিগতভাবে একটা জায়গায় আছে, নির্বাচন চাই। হ্যাঁ, সো আমি মনে করি সংস্কারটা এখানেই হওয়া উচিত সবার আগে। কারণ বাংলাদেশে শেখ হাসিনার সরকার যতটা অন্যায়, এই যে ফ্যাসিস্টের যে একটা বড় আপনার এভারেস্ট তৈরি করেছিল, এটার মূল কারণ ছিল এই নির্বাচনী ব্যবস্থাটা পুরোপুরি করাপ্টেড ছিল। সো এখন নির্বাচন যে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তার কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না, তার কোনো ভূমিকা আমরা এখানে তার যে একটা জোরালো ভূমিকা, তার তো এখন উচিত চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করা, তাদেরকে করা যে আমি এই টাইমের মধ্যে আমরা নির্বাচন চাই, বা রাষ্ট্রপতির সাথে তার মিটিং করা। তো আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু একটা অন্ধকারের দিকে আগাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে সত্যিকার অর্থে আপনি একটা দেশের মানে গণতন্ত্র মানে কি, গণ মানে কি জনগণ, তন্ত্র শাসন, জনগণের শাসন। এখন জনগণ যে রাষ্ট্রের মালিক, ক্ষমতার মালিক, সেই জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। এখন আপনি দেখেন তো জনগণ এখন তাহলে কিভাবে তাদের এই মানে কিভাবে গণতন্ত্রটা আপনার এখানে জনগণ তার এই যে ক্ষমতাটা যে পাবে, এটা কিসের মাধ্যমে, মাধ্যমটা নিশ্চিত মাধ্যমটা হচ্ছে ভোটের মাধ্যমে। এখন আমার সেই ভোট যদি না হয়, সেই ভোটের সংস্কার যদি না হয়, তাহলে জনগণের ক্ষমতার প্রতিফলন হলো না, আপনি ডেমোক্রেসিকে ফেরত পেলেন না। আবার আপনার কাছে তাদের দল, সেই দলের নেতাদের বলি, ফোকালে যারা ছিলেন তাদের যেখানে আইডল হবার কথা, সেখানে বিতর্কিত নানা ভূমিকায় তারা জড়িয়ে যাচ্ছে। সবশেষ তো নানা ঘটনাপ্রবাহ আসিফ মাহমুদের
বাবার ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? এই যে বন্দোবস্তের স্বপ্নটা তো পূরণ হলো না, নতুন একটা। শুনেন, একটা জিনিস কি জানেন, যে আমি শুরু থেকেই বলে এসেছি, আগেও বলেছি, এখনও বলি, এই আন্দোলনটা ছিল এদেশের জনগণের আন্দোলন। জনগণের আন্দোলন, পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ, এবং সেখান থেকে আন্দোলনটা তৈরি হয়েছে। আন্দোলনের সময় আমি অনেকদিন আগে একটা মুভি দেখেছিলাম, চার্লি চ্যাপলিনের মডার্ন টাইম, আপনার বোধহয় দেখছেন নিশ্চয়ই। ওখানে একটা বিদ্রোহী মিছিল আসতেছিল, তার সামনে দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকের পেছনে অনেকগুলো যেমন ট্রাক যার পেছনে একটা ফ্ল্যাগের মতো থাকে না, একটা ফ্ল্যাগের মতো ছিল। তো চার্লি চ্যাপলিন ওখানে যাচ্ছে, সে জেল থেকে বেরিয়েছে, ওখানে যাচ্ছে, যাওয়ার পরে ওই ফ্ল্যাগটা পড়ে গেছে, তখন সে ফ্ল্যাগটা হাতে তুলে নিয়ে ট্রাকওয়ালাকে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। তার হাতে কিন্তু ফ্ল্যাগটা, পেছনে আবার একটা শ্রমিকদের একটা মিছিল চলে আসছে। কারণ পুলিশ দেখতেছে যে এই শ্রমিকদের মিছিলে লিড করছে চার্লি চ্যাপলিন, তার হাতে একটা ফ্ল্যাগ, এবং তারা কিন্তু তাকেই ধরে নিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার। আমি এই জিনিসটাকে অতি সরলীকৃত করলাম, কিন্তু ঘটনাটা হলো এরকম, আন্দোলনটা করেছে দেশের জনগণ। আর ফ্ল্যাগধারী ওই সময় কে ছিল, ওই সময় সে ক্রেডিটটা নিয়ে নিচ্ছে যে আমি সেই লোক, অথবা আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ অ্যাডভাইজার, সে নিয়োগকর্তা হয়ে গেছে, এবং এই নিয়োগকর্তা যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগকর্তা হয়ে গেছে। এখন এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হয়েছে, এটা করতে যেয়ে সারা দেশে তাদের এখন ইমেজ সংকট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটাই রিয়েলিটি। তার প্রমাণ কিন্তু আপনি এই বসন্ত উৎসবে পেয়ে গেছেন, পারেন নাই কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত জনগণ কিন্তু আসে নাই। তারপরে দেখলাম 18 তারিখে দেখলাম উত্তরে একটা মিছিল হয়েছে, যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না, তার প্রতিবাদে একটা প্রতীকী লাঠি মিছিল, লোক সংখ্যা ওই ব্লগার সহ হলো 9 জন। অথচ এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই আগস্টে যে চিত্র, জুলাই আগস্টে আমরা দেখেছি, এদের পেছনেই তো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো ওই আন্দোলনটা জনগণ মনে করেছে এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে, পাবলিক দেখে নাই। সে সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল সে যদি বলে আমি, তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু এইটা যে আসলে যে সে লিডার নয়, এই 9 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুফ। এবং এর মধ্যে কি হয়েছে, নানা জায়গায় সমন্বয়ক তৈরি হয়েছে। এখন দেখেন অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আরেকটা কথা, এদের কাছ থেকে আপনি যে কথা নাকি জাহেদ বলেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলেছেন, এরা কি আকাশ থেকে আসছে? এরা তো সিস্টেম থেকে উঠে আসছে। 15 বছরের একটা সিস্টেম, এরা এই সিস্টেম থেকে উঠে আসছে। তো হঠাৎ করে সে নতুন বন্দোবস্ত কেমন করে করবে? হয়নি সেজন্য। অনেকে ছাত্রলীগ বলছে আমি বিপদে পেরে ছাত্রলীগ করছি, শেষ মুহূর্তে আন্দোলনে ছিলাম। এই বিপদে পেরে ছাত্রলীগ, অনেক পুলিশের বিপদে পেরে পুলিশ, আওয়ামী লীগের পুলিশ ছিল, অনেক আর্মিও বিপদে পেরে আওয়ামী লীগের আর্মি ছিল। ঠিক সময় তারা তো তাদের ভূমিকাটা রাখছে। এই যে আমাদের আর্মি চিফ, উনি তো আওয়ামী লীগের আর্মি চিফ। কি এখন আপনি যদি বলেন তুমি শেখ হাসিনার আত্মীয় হও, যেটা নাকি আমাদের কোনো বিখ্যাত দার্শনিকরা বলার চেষ্টা করছেন, তুমি আত্মীয় হও, অতএব তুমি খারাপ। তো এই খারাপ লোকটা যদি সব ভূমিকাটা না রাখতো তাহলে আজকে এটা হইতো? শুনেন, আমি একটা কথা বলি, এটা বলে আমি শেষ করি। পৃথিবী, বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলি আপনাকে, রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ আছে, কিন্তু এগুলি কি কি? ধরেন প্রশাসন একটা স্তম্ভ, জুডিশিয়ারি একটা স্তম্ভ, আর্মি একটা স্তম্ভ, পুলিশ একটা স্তম্ভ। এগুলো কিন্তু স্তম্ভ, কিন্তু কোনো আন্দোলনে বাংলাদেশে সফল হবে না যদি এই স্তম্ভগুলি কোনো একটা স্তম্ভ জনগণের সঙ্গে না আসে। আপনি 91-এ সে এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, তখন কিন্তু আরবি তাকে সহায়তা করে নাই, শেষ মুহূর্তে হেল্প করে নাই, করলে এই অবস্থা আসতো না। 96 আন্দোলন দেখেন, প্রশাসন শেখ হাসিনাকে হেল্প করছে, কিন্তু না করলে হতো না। জনগণকে হেল্প করতে হবে, একটা স্তম্ভ লাগে। এই সময় কি হয়েছে, পুলিশ শেখ হাসিনার সঙ্গে ছিল, আর্মি ছিল না। আর যদি বলেন আর্মি না থাকলে হতো না, আপনি নিশ্চিত থাকেন। কাজেই এখন সেই আর্মি কিনা বলছেন না এটা শেখ হাসিনার আত্মীয়, অতএব এখন উনিও তো বলতে পারে
এই আর্মি এখন যারা আছে তার তো 98% তো শেখ হাসিনা আমলে হয়েছিল, কারণ সব বাতিল করে দেবেন আপনি। যদি এগুলিকে বাতিল না করেন তাহলে পুলিশ আপনি বাতিল করলেন কেন? এলোমেলো হাঁটার কারণে পুলিশের চাকরি নাই, খাওয়ার টেবিলে ঠিক মতো লুকমা তুলে নাই, চাকরি নাই, কেন করলেন ভাই? করলেন এই কারণে আপনাদের মধ্যে কেউ কেউ কোনো স্টুডেন্ট মনে করেছে এর চাকরি থাকা উচিত না। মানে এই সরকারের মেরুদণ্ড এতই দুর্বল যে বলবে যেটা কেন করব সে বলার ক্ষমতা এদের নাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে, তো এটা তো একটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? তার কাছে কোনো জবাব আছে? একটা দল যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তো ভাই, এখন পর্যন্ত হয়নি, পারেন নাই তো, ক্ষমতা তো আপনার ছিল, হাতে ক্ষমতা, পারলে করতেন। আপনারা যদি ওই হেড অফ থাকতে করতেন ভাই, করেন নাই কেন? পারেন নাই। যারা ওইটা করতে পারেন নাই তাহলে আপনি অন্যায় আদেশ কেন দেন পুলিশকে? অথচ আমি এই উপদেশটা কিন্তু গত সেপ্টেম্বর মাসে র্যাবের সমাবেশে বলছিল যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাকে বেআইনি আদেশ করে সেটা অমান্য করবেন। সব পুলিশ বলে যাবে আন্দোলন ক্রেডিট নিয়ে গেলেন আপনারা, এবং সারা দেশে এখন যে ইমেজ সংকট। না, ক্রেডিট ব্যাপারটা মানে যেভাবে বলা হচ্ছে ক্রেডিট কারা নিছে, এনসিপি নিছে। তো ধরেন গণ অভ্যুত্থানকারী শক্তিদের মধ্য থেকে অলরেডি 2-3টা রাজনৈতিক শক্তি উত্থান হয়েছে, নতুন 2-3টা রাজনৈতিক শক্তি হয়েছে। তো ব্যাপারটা কি যে ধরেন এনসিপি একা ক্রেডিট নিছে তা তো না। কিংবা ধরেন গণ অভ্যুত্থানের রাতেই মানে ছাত্র নেতৃত্ব চেয়েছিল একটা জাতীয় সরকার করার জন্য, কারণ ছাত্র নেতৃত্ব তখন মনেই করতো যে এই পুরো গণ অভ্যুত্থানটা সবাই মিলে করেছে। কিন্তু জাতীয় সরকারের প্রশ্নে অন্যদেরকে একমত করা যায়নি, এই গল্প আমরা জানি। তো তখন তো আসলে দেশে সরকার নেই, একটা সরকার করতে হবে। তখন সরকার করার দায়িত্বটা প্রধানত তখন হচ্ছে, কারণ নেতৃত্ব তখন ছাত্রদের হাতে, তাদেরকে তো একটা কল নিতে হবে। অন্যরা যখন রাজি না, তাকে তো সরকার গঠন করতে হবে, সে সরকার গঠন করেছে। এখন সরকার আবার যেটা গঠন হয়েছে সেই সরকারটা পুরোটা কি ছাত্রদের কন্ট্রোলে কিংবা এনসিপির কন্ট্রোলে? ব্যাপারটা তো তা না। আরেকটা জায়গা থেকে দেখেন যে বাংলাদেশে হয়েছে কি, আমরা 15 বছর ধরে ফ্যাসিস্ট আমলের মধ্যে ছিলাম। তো রাষ্ট্র, সরকার, দল সব যে একাকার হয়ে গেছিল, আমরা এখনো মনে করি যে ওরকমই বোধহয় আছে। ব্যাপারটা কি আসলেই তাই? মানে ধরেন বাংলাদেশে যে সরকারটা আছে, এই সরকারটা কি রাষ্ট্রকে পুরোপুরি কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি রাখে? আমি সরকারের পক্ষ নিচ্ছি না, মানে আমরা প্রশ্নগুলো করি। কিংবা ধরেন মাসুদ কামাল ভাই যেটা বললেন যে পুলিশকে এবং আর্মিকে উনি একইভাবে দেখলেন। পুলিশ তো শেষ দিন পর্যন্ত গুলি চালিয়েছে, আর্মি তো জনগণের পক্ষে দাঁড়াইছিল। তাহলে পুলিশের সাথে আপনি যে আচরণ করবেন, আর্মির সাথে কি একই আচরণ করবেন? নিশ্চয়ই না। তো ব্যাপারগুলো হচ্ছে যে জিনিসগুলো আমরা যেভাবে দেখি, যেভাবে আমরা গত 15 বছর কথা বলে অভ্যস্ত, বাংলাদেশে গত 9 মাসের পরিস্থিতি ওই জায়গাতে নাই। বাংলাদেশে অনেক পরিস্থিতি আছে, আমাদেরকে নতুন করে আসলে ভাষা তৈরি করতে হবে, নতুন করে কথা বলতে হবে। মানে বাংলাদেশে ধরে নিলাম যে তর্কের খাতিরে আমাদেরকে অভিযোগ করা হয় আমরা কিংস পার্টি, আমরা সরকারি দল। তাহলে বাংলাদেশের 64 জেলার ডিসি কি এনসিপির? কি মনে হয় আপনার কাছে? এনসিপি তো গঠন হলো মাত্র 1.5 মাস। তার মানে কি আগে থেকে সব জায়গাতে যারা ডিসি হওয়ার মতো উপসচিব পর্যায়ে আছে সব লোক আগে থেকে আমাদের সেট আপ করা ছিল? নিশ্চয়ই না। তাহলে এই লোকগুলো কার? আমরা খুব পরিষ্কারভাবে জানি যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমের ভেতরে যারা কাজ করেন এরা কোনো না কোনোভাবে, একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করা বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত, কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে থাকেন। আমরা তো দল হিসেবেই নতুন, তাহলে আমাদের লোক কোথায়? আবার সরকারে যারা আছে, সরকারের সবাইকে এনসিপির লোক কিংবা সবাইকে ছাত্র নেতৃত্ব? ব্যাপারটা তো তাও না। এখানে প্রত্যেকটা পাওয়ার স্টেক হোল্ডার যারা আন্দোলনের মধ্যে ছিল, বিএনপি সহ অপরাপর যত স্টেক হোল্ডার, প্রত্যেকে তার মতো করে কিন্তু গত 15-16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অনিয়ম এবং পরিবার প্রীতি যাই বলি না কেন, সেই জায়গায় এখন আপনাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগগুলো আসছে। সরকারের বিরুদ্ধে আছে, সরকারের কিছু লোকজনের ব্যাপারে আছে, আমাদের বিরুদ্ধেও আছে। এগুলো অভিযোগের জন্য যথাযথ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সরকারকে আমরা আহ্বান জানাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা উদ্যোগ নেন, তদন্ত করেন। যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক। এই ব্যাপারে তো কোনো আলোচনা নেই।
এটা তো কোনো আলাপের ইস্যু না, এটা আলাপের ইস্যু না। কারণ আমরা যে মানে যে কোনো অভিযোগ আসতেছে সেটার ব্যাপারে যে কেউ মানে অভিযোগ করতে পারতেছে আমরা একদম ওপেনলি, এবং অভিযোগকে আমরা মনে করেন যে রেসপন্স করতে পারছি। এই জায়গাটি তো নিঃসন্দেহে ইমেজ সংকটে পড়েছে না, আমি এটা মনে করি না, আমি বরঞ্চ উল্টোটা মনে করি। আমি আরেকটা জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে এনসিপির উপরে প্রত্যেকটা জায়গা থেকে যে আক্রমণ করা হচ্ছে, এখানে দুইটা ভালো দিক আছে। ধরেন একটা মিছিলে মানুষ কম হলে ইমেজ সংকট, মানে ধরেন তাহলে তো সেই পুরনো ব্যাপার যে ধরেন আপনি লোক ভাড়া করে টাকা দিয়ে লোক আনবেন, অনেক মানুষ হবে, তাহলে দেখা যাবে যে অনেক আপনি ইমেজে আছেন। ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে কি বলে যে মানে বাংলাদেশের রাজনীতিতে মানুষ জড়ো করার যে রেন্ট সিকিং পলিসি, এই পলিসিকে ধরে রেখেই যদি আমরা নতুনভাবে রাজনীতি করতে চাই, তাহলে তো ওই রাজনীতিটা হবে না। আমাদের এখানে যারা যুক্ত আছে, মানে সাংগঠনিকভাবে যারা যুক্ত আছে, তারা বেশিরভাগই কোনো না কোনো কর্মে যুক্ত, কিন্তু বেশিরভাগ কর্মে যুক্ত থাকার কারণে, এবং এটা এখন পর্যন্ত ঠিক সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠেনি, যার কারণে সবসময় আসলে ওইভাবে লোক দেখা যায় না। মানে লোক দেখিয়ে শোডাউন করার মাসল দেখানোর যে ব্যাপারটা, এটা ঠিক এখনো রপ্ত করে উঠতে পারেনি, কিংবা এটা আদৌ রপ্ত আমরা করব কিনা কিংবা কিভাবে করব, সেইগুলো নিয়ে অনেক আসলে ভাবনা চিন্তার ব্যাপার আছে। মাত্র 1.5 মাস হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইমেজ সংকটের যে ব্যাপার, এটাকে আমি পজিটিভলি দেখি। পজিটিভলি কেমন, যে ধরেন ইমেজ সংকট করার চেষ্টা করা হচ্ছে, ধরেন যেটা হয় নাই সেটা বলা হচ্ছে, এতে করে সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি যে সমাধানটা যেভাবে করতেছেন, ধরেন 120 কোটি টাকার হয়তো বা কাগজ কেনা হয়েছে, বলা হয়েছে 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তাহলে আদতেই কত টাকার দুর্নীতি হয়েছে এটা তলায় বের করা কিন্তু খুব কঠিন। কারণ জিনিসটাকে প্রথমেই ফুলিয়ে ফাঁপিয়ে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়, এটাকে আসলে মানে তলাটা আর পাওয়া যায় না শেষ পর্যন্ত। এই সংকটটা ধরেন আছে। এখানে আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ইস্যুতে সবাই আপনার দিকে নজর রাখতেছে, এতে হচ্ছে আপনার ভিতরে একটা সতর্কতা তৈরি হচ্ছে, এবং আপনি অলওয়েজ একটা স্ক্রুটিনিটির মধ্যে আছেন। এটা একটা ভালো ব্যাপার। এই প্র্যাকটিস যদি আমরা শুরু করতে পারি, এটার ধরেন আমরা যদি শিকারও হই, এনসিপি যদি এটা শিকারও হয়, বাংলাদেশ অ্যাজ এ নেশন কিংবা অ্যাজ এ স্টেট আমরা যদি এই প্র্যাকটিসটা শুরু করতে পারি, ভবিষ্যতে যে করার জন্যই এই ধরনের কাজ করাটা কঠিন হবে, এটা কঠিন হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ তো আসলে সব কিছুর মধ্য দিয়েই শেখে, ভুল ত্রুটি এগুলোর মধ্য দিয়েই শেখে। আর নতুন বন্দোবস্তের যে ব্যাপারটা আপনি বলতেছেন, যে নতুন বন্দোবস্ত ব্যাপারটা এরকম না যে সব কিছু নতুন। ওইখানে আবার আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, আমরা সবাই তো এই সিস্টেমের ফসল, হঠাৎ করে রাতারাতি নতুন কিছু হয় না। আর নতুন বন্দোবস্ত একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, তো একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের যে আইডিয়াটা ব্যাপারটা এরকম না যে সব কিছু নতুন হবে, পুরনো কিছুই থাকবে না, ব্যাপারটা এরকম না। তার মানে আবার এটাও না যে যেগুলো মানুষ পছন্দ করে না সেটাকে আমি অ্যাডমিট করবো, সেটাও না, থেকে যাবে সেটা অ্যাডমিট করবো। আমাদেরকে মানে কি বলে যে এগুলো করার মধ্য দিয়ে, ভুল ত্রুটির মধ্য দিয়ে আসলে এই জিনিসটাকে সেটেল করতে হবে যে আসলেই কোনটা নতুন বন্দোবস্ত, তবে আকাঙ্ক্ষার জায়গাটাতে নতুন বন্দোবস্ত আছে কিনা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আপনি একটা নতুন সিস্টেমের আকাঙ্ক্ষা করতেছেন না, যে বন্দোবস্তটা আছে এই বন্দোবস্তের মধ্যেই বাংলাদেশ চলবে, নাকি আসলে একটা নতুন বন্দোবস্তের মধ্যে আপনি নেবেন। সেইখানে হাজারো জিনিস আছে, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ যে ওই জায়গায় যাওয়ার জন্য যে পার্টিটা এই বন্দোবস্তের লড়াইটা লড়বে, তার নিজের আসলে নতুন হতে হবে। অন্তত বেশিরভাগ জায়গাতে, বেশিরভাগ সিগনিফিকেন্ট জায়গাতে দুর্নীতি প্রশ্ন সহ জবাবদিহিতা প্রশ্ন সহ অনেক জায়গায় আপনি যেটা বলছেন যে আরো বেশি সতর্ক থাকবে, আরো বেশি সতর্ক হতে হবে। আপনার কাছে আবার আসবো, এই কথাটা বলেছেন, এরকম একটা ক্লিপ আমি দেখেছি, এটি একটু ব্যাখ্যা দিবেন, আমরা আসলে জানতে চাই ঠিক কি গ্রাউন্ডে বললেন। আর এই যে এই এত মাস পরেও সেই যে বিতর্কটা করা, আওয়ামী লীগের পতন আসলে কার ফসল? আচ্ছা, মাসুদ ভাই যেটা বলেছেন, আমি এটা নিয়েও অনেকদিন থেকেই কথা বলছি। মানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার আগের একটা কথা বলি, গোপালগঞ্জে একবার আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিল কিছু মানুষজন, এবং একজনকে গ্রেফতার করা হয়, এবং প্রেস সচিব তারপর, মানে আমি অবাক হই আমাদের রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি এত তলানিতে, সরি। তো উনি বলছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা মাত্রই গ্রেফতার করা হবে। ঠিক একইভাবে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের মিছিল করা হলে পুলিশের একটু মুখোশ টুকোশও রাখা যেতে পারে, মানে ওইটুকুও নাই, মুখোশ রাখি না মানে হচ্ছে আমি আসলে কোনো কিছু কেয়ার করছি না। একটা স্টেট চলবে, আমরা বেসিক যদি বুঝি, আমার একটা মাদার ল আছে কনস্টিটিউশন, ওটার উপরে ভিত্তি করে আমরা আরও অনেকগুলো আইন তৈরি করব যেটা আমার কনস্টিটিউশনের সাথে কোনো জায়গায় সাংঘর্ষিক হবে না। কথা খুব সোজা, এবং এরপর একটা ফুল স্টপ, এরপর আর কোনো কথা নাই আসলে। সুতরাং আওয়ামী লীগকে, ছাত্রলীগ ধরুন, যদি মিছিল করতে নামে, আপনি কিন্তু ধরতে পারেন,
ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত যে আইনে হয়েছে এটা সমালোচনা আমরা করি, এটা একটা এক্সিকিউটিভ অর্ডার 2009 সন্ত্রাস দমন আইন, এটার মধ্যে কোনো বিচারিক প্রক্রিয়া না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই, সো আমরা সমালোচনা করি, কিন্তু স্টিল দেয়ারস এ ল। একজন মডেল মেঘনা আলমকে গ্রেফতার করা হয়েছে, খেয়াল করবেন যে বিশেষ সহকারী যেটা বলেছেন হি ইজ রাইট, যে তাকে একটা আইনের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, এবং এমন না যে তিনিই প্রথম গ্রেফতার হয়েছেন। এই আইনটা এই সরকারের সময় 37 জনকে, আওয়ামী লীগের সময়, বিএনপির সময় সব সময় ইউজ হয়েছে। আমাদের সমালোচনা হচ্ছে এই আইনটা বাজে, বাট স্টিল স্টেট আর দ্য গভর্নমেন্ট ক্যান সে যে আমি ওকে এই আইনে গ্রেফতার করেছি। এটা কোনো আইনই না, কিন্তু এই আইনে গ্রেফতার করেছি বলার রাইট আছে। সো টেকনিক্যালি উনি ইললিগাল কিছু করেননি, ইজন্ট ইট? আওয়ামী লীগকে আপনি বলছেন কর্মসূচি পালন করতে দেবেন না, কিসের ভিত্তিতে? কোনো একটা কিছু লাগবে, নিষিদ্ধ না করেন। আমরা আইসিটি অ্যাক্ট থেকে এখন সংগঠনকে বিচার করার ধারা তুলে দিয়েছি। এখন একটা অর্ডিন্যান্স আছে 1978-এর পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স, এবং আমি নিজে পড়ে দেখেছি ওটা আর্টিকেল 3 আর 4-এ যেসব জিনিস করা যাবে না বলা হচ্ছে পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, এবং এগুলোর ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার আর্টিকেল 6 অনুযায়ী হাইকোর্টে যেতে পারে। সো হাইকোর্টে গিয়ে নিষিদ্ধ করুক, বা নিষিদ্ধ হবে কি হবে না এই শুনানি পর্যন্ত বা সিদ্ধান্ত পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচির স্থগিতাদেশ চাইতে পারে সরকার। যদি হাইকোর্ট স্থগিতাদেশ দেয় তখন আপনি বলতে পারবেন এটা দেখিয়েছে এই যে আমার কাছে এটা আছে এবং আমি এটার ভিত্তিতে এসব করছি। সো আমরা এটা যদি না করি তাহলে হবে না। এখন সরকারের দিক থেকে যেটা আসলে শুরু করা দরকার, সরকার এই সিদ্ধান্ত অবশ্য জানিয়েও দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিংয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রকাশ্যে ক্লিয়ারলি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান তাদের নেই। এখন আমরা যদি মেনে নেই, ওরা যদি নিষিদ্ধ না হয়, আমাদের এই জায়গা থেকে সরে আসতে হবে। ইটস ভেরি টাফ। কিন্তু জাতীয় নাগরিক পার্টি তো দেশব্যাপী নানা কর্মসূচি চালাচ্ছে, ওনারা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি চালাতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ওনার রাইট। কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে, আমরা মাঝে মাঝে দেখেছি যে ছাত্রদলের কিছু লোকজন এদেরকে ধরে টোরে পুলিশে নিয়ে গেছে এবং অনেকে বাহবা দিচ্ছে। ছাত্রদল এখানে অত্যন্ত ইললিগাল কাজ করেছে। ঠিক এই ফাইটটা আওয়ামী লীগের সময় করতাম, আপনার এই প্রোগ্রামে বসে আওয়ামী লীগের লোকজনের সাথে করেছি। বিএনপি যখন সমাবেশ করছে তারা আইন শৃঙ্খলার জন্য, রক্ষার জন্য নাকি বসে থাকে। দেন আই টোল্ড যে আপনি পুলিশ, আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে এটা ঠেকানোর জন্য? সরকার পুলিশ না পারলে বিজিবি আসবে, না পারলে মিলিটারি আসবে। আপনি অ্যাসাইন নন এটার জন্য দল হিসেবে, নো ওয়ে। আপনি কাউকে মানে যখন অপরাধ সংগঠিত হচ্ছে তখন ধরতে পারেন, তো অত মিছিল করছে, এটা অপরাধ সংগঠিত হচ্ছে না। তো ফলে ওনারা যেটা করছেন, ওনারা সঠিক কাজ করছেন। ওনারা তাকে নিষিদ্ধ করা প্রয়োজন বলে মনে করছেন এবং এটাকে ওনারা একটা পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করেছেন। এটার মাধ্যমে ওনারা মানুষের সাথে কমিউনিকেট করছেন, ওনারা এটা করবেন। বিএনপি বা যে কোনো দল যদি চায় তাকে নিষিদ্ধ করার জন্য নানান কর্মসূচি দিতে পারে, কিন্তু নিষিদ্ধ হওয়া পর্যন্ত বা তাদের কর্মসূচির উপরে আদালতের স্থগিতাদেশ আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি পালন করার অধিকার আছে। এবং এই বাধা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। আমি প্রথম যখন তারা এই একবার দুবার নেমেছিল তখন আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে আওয়ামী লীগ আসলে ক্রমাগত নামবে। ওরা চায় যে কয়জনই লোক হোক, আইদার পুলিশ অথবা জনগণ বা কোনো রাজনৈতিক দল তাদেরকে হামলা করুক, কোনো ঝামেলা করুক, তারা এই জিনিসটা গ্লোবালি ইউজ করতে পারবে। এবং একটা কথা ভুলে গেলে চলবে না, কতগুলো প্রতিষ্ঠান আছে তারা সত্যিকার অর্থেই সঠিক জায়গায় থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলতো আমাদের খুব ভালো লেগেছে। সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কয়দিন আগে মেঘনা আলমের গ্রেফতার নিয়েও স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু কয়দিন পরই দেখবেন আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে স্টেটমেন্ট আসবে। তো এই জায়গাটা দুটোর একটা, নিষিদ্ধ না হলে কিন্তু আসলে আমাদের কষ্ট হবে, এটা সত্য। আমি মানি যে আওয়ামী লীগ মিছিল করছে এখন আবার এই কয়েক মাস পর, যারা যে বিভৎসতা সংগঠন হিসাবে করেছে, আওয়ামী লীগ কিন্তু সংগঠন হিসেবে ক্রিমিনাল কাজ করেছে এই শুধু জুলাই আগস্টে না, বছরের পর বছর। কিন্তু আমাদের গণতান্ত্রিক সমাজের জন্য এটা মেনে নিতে পারতে হবে। ফলে সরকার একটা কনসেনসাস করে, আমরা তিনজন আমরা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট পিরিয়ডে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমরা, কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখি। একটা হচ্ছে আদর্শগত দিক থেকে জায়েদ ভাই কারেক্ট, নীতিগতভাবে সে কারেক্ট, একটা স্টেটের এরকম হওয়া উচিত। কিন্তু আমি ভিন্নভাবে দেখি যে এই আওয়ামী লীগ কী করেছিল। সেই আওয়ামী লীগকে একটা কথা আছে যে আপনার সাথে যখন আপনি একটা ফ্যাসিজম হবে, একটা রেভলিউশন কখন আসে, বিপ্লব কখন আসে, যখন আপনার অনেক বড় ধরনের আপনার যখন একটা জুলুম, অত্যাচার, অবিচার ঘটতে থাকে এবং এটা বছরের পর বছর চলতে থাকে, তখন মানুষ কিন্তু ফুলে ফেপে এমন একটা অবস্থায় তখন বিপ্লব হয়। আমরা কিন্তু আন্দোলন আর বিপ্লবকে এক টার্মে আমরা ডিফাইন করি না। সো আমাদের দেশে এই বিপ্লবের প্রেক্ষাপট সবাই জানি।
সেই বিপ্লবের বিনিময়ে আমরা সরকার পেয়েছি। এখন এই মুহূর্তে যদি আমরা গতানুগতিক প্রক্রিয়ায় আমরা যদি সেই ওই আদর্শ, আপনি একটা যে আপনার প্রতি অনেক অনাদর্শের কাজ হয়েছে, আপনার সাথে অনেক বেশি অবিচার হয়েছে, এখন যেই ব্যক্তি আপনাকে অন্যায় করেছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের পুরোপুরি আইনটাকে আমরা বা আদর্শের দিকটাকে আমি অ্যাপ্লাই করতে পারি না। কারণ আমার সাথে যা হয়েছে, এখন আমার ওই আওয়ামী লীগের প্রতি যদি আমি ওই জিনিসটা পালন করি, এই আওয়ামী লীগ দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসার সুযোগ পাবে। আচ্ছা, এখন আমি যাই 54 ধারার, যেটা জায়েদ ভাই বলছিল যে আইন যেটা পারি না, বাট এখানে একটা গ্যাপ আছে। যখন 1898 সালে প্রথম কিন্তু আপনার এই যে 54 ধারা, যেটা অ্যারেস্ট, এই জিনিসটা কিন্তু প্রথম শুরু হয় 1898 সালে। কেন ব্রিটিশরা এই রুলটা জারি করেছিল? কারণ তখন গণ আন্দোলন যখন ভারতবর্ষে শুরু হয়, তখন এটাকে দমন করার জন্য। তো সেই একই ধারা ওইটাকে কিন্তু পরবর্তীতে পাকিস্তান গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট সবাই কিন্তু এটাকে মিসইউজ করে আসছে। আমি শব্দটা বলছি মিসইউজ করে আসছে, কারণ এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে সবাই এখন ওই জায়গাটা নীতিগতভাবে জায়েদ ভাই, কামাল ভাই দুজনেই বলতে পারেন যে এটা আমরা আসলে করাটা ঠিক না, বাট আমাদের কিছু সুযোগ আছে, যেটা ওই 54 দ্বারা যেটা আমরা করি। এখন কেন এটা করতে বাধ্য হচ্ছি? কারণ হচ্ছে এই যে মিছিল হচ্ছে, এটা যদি সত্যিকার অর্থে পলিটিক্যাল ইন্টেন্ট নিয়ে পলিটিক্যালি করতো, আমি এটাকে ওয়েলকাম জানাই। কিন্তু ওদের ইন্টেনশনটা কিন্তু, এটা আমরা সবাই বুঝি তাদের ইন্টেনশনটা কী। এই মুহূর্তে আওয়ামী লীগ মানে এই যে উনি যে তাদেরকে সবাই তিনটা জায়গা থেকে আক্রমণ করা হচ্ছে, তিনটা দৃষ্টি তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে এই এনসিপি তথা সরকারের প্রতি। কীরকম? একটা দৃষ্টি হচ্ছে নিন্দুকের দৃষ্টি, দোষ খুঁজে বের করো, ভালো করুক আর মন্দ করুক, আমার দোষ খুঁজে বের করতে হবে। এই নিন্দুকের দৃষ্টি দিচ্ছে কারা? ফ্যাসিস্টরা। আরেকটা গ্রুপ হচ্ছে সমালোচকের দৃষ্টি, যেটা মনে করেন মাসুদ কামাল ভাইদের মতো বা জাহিদ ভাইদের মতো গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা তারা করছে। সো এটাকে আমরা ওয়েলকাম জানাই, কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হলে জায়েদ ভাই, মাসুদ কামাল ভাই সমালোচনা না কন্ট্রোলে, নিন্দুকে কন্ট্রোল মানে আওয়ামী লীগ এমনভাবে এই ডিজিটালাইজেশনটা করছে সব কিছুর। এখন পর্যন্ত দেখবেন যে বিএনপি এখনও কিন্তু আওয়ামী লীগের মতো প্রচারণা করতে পারেনি। তারা যেভাবে এক একটা জিনিসকে কাউন্টার করছে, বিএনপি কিন্তু এখনও সেই কাউন্টার করতে পারেনি। আপনি বিএনপির মিডিয়া সেল, বিএনপির তাদের যে জাতীয়তাবাদী দলের যে পেজ, সেই পেজ ভিজিট করে দেখবেন আপনার ওই আওয়ামী লীগের যে এইগুলো এখনও তারা আরও বেশি অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। সো দুষ্ট লোকগুলো যখন খুব সুন্দরভাবে আপনার টেকনিক অ্যাপ্লাই করবে, আর ভালো লোক যখন ওই টেকনিকের সাথে ফাইট করে পারবে না, তখন কিন্তু সাধারণ মানুষ এখানে ভোগান্তি স্বীকার করবে। সো এই জায়গাটাতে আমি নীতিগতভাবে জায়েদ ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি না, বাট আমি মনে করি একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন আইন মানে না। বাংলাদেশের এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমরা পুরোপুরি যদি এখন ওই নীতির কথা বলি, তাহলে আমাদের আসলে আওয়ামী লীগ এখানে সুযোগ নেবে। যদি এখানে আওয়ামী লীগের মতো দল না হতো, আমরা যদি এইভাবে সরকারে না আসতাম, নর্মালি যেটা হয় না যে আপনার সরকার বদল হয় সাধারণ পরিক্রমায় বা সাধারণ আন্দোলনের মাধ্যমে যদি সরকার বদল হতো। ধরেন বিএনপি যখন 14তে যে আন্দোলন করেছে, 18তে আন্দোলন করেছে, ওই রকম ভাবেও যদি হতো, তা আমি তার কথা একমত যে হ্যাঁ, আমরা এখন আগে সরকার ভুল করছে, আমরা এখন কেন সেই ভুল করব। কিছু ভুল আছে, একটা কথা আছে, আপনাকে একটা ডেফিনেশন বলি। আপনার পলিটিক্যাল ক্রাইমে দুটো শব্দ আছে, একটা হচ্ছে যে আপনার লেজিটিমেট অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে ইলেজিটিমেট অ্যাকসেপ্টেন্স। সমাজে কিছু কিছু আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেজিটিমেট অ্যাকসেপ্টেন্স, ইলেজিটিমেট আপনার ডিনায়াল, আরেকটা হচ্ছে লেজিটিমেট অ্যাকসেপ্টেন্স, লেজিটিমেট ডিনায়াল। মানে আপনি সমাজে কিছু কিছু অন্যায় আছে, এটা মেনে নেব, ওইটাই প্রচলিত। আবার কিছু ন্যায় আছে, আমি এটা মেনে নেব না, কারণ এটা প্রচলিত না। তো আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে আছে যে এই বিষয়টা আমার জন্য ইলেজিটিমেট হইতে পারে, কিন্তু ওইটার প্রয়োগটা আমার সমাজের স্বার্থে বিরোধ স্বার্থ। দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, করা উচিত কিনা, এই প্রসঙ্গটা নিয়ে কখনো বলে নেই। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি শুরু থেকেই পক্ষে না। অনেক আগে আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল ওটা, আমি ওটার বিপক্ষে, এটা আমি পক্ষে না। আওয়ামী লীগ শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করছিল, আমি ওটা তখন আওয়ামী লীগের আমলে আমি বলছি এটা ঠিক না। কারণ আমার কথা হলো কি, নিষিদ্ধ যে আপনি করবেন, কে সিদ্ধান্ত দেবে? যে সিদ্ধান্ত দেবে সে কে, মানুষ না ফেরেশতা? মানুষ। তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে, নিষ্পাপ ভুলও থাকতে পারে। কাজেই একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আমি মনে করি উচিত না। এখন আমরা দুটো জিনিস তো মানি,
একটা জিনিস কি, আমরা তো বিচার ব্যবস্থাকে মানি, বিচারক যে হন উনিও তো মানুষ, কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে, তাহলে তো কিছুই আমরা পারলাম না, একটা কিছু রাখতে হবে, সেটা বিচার ব্যবস্থা। এখন যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনেই যান, কোনো সমস্যা নেই, যে কথাটা এটাও আমি চাহিদার কথা বলছি, একটা আইন আপনার খারাপ হতে পারে, সেটা আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন ততক্ষণ এটা আপনাকে মানতে হবে, যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন, সামর্থ্য না থাকলে আপনাকে ভাই মানতে হবে, মন খারাপ করেন, মন খারাপ করেও মানতে হবে। তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই। এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে, সেটা এক কথা, তখন আমি কোনো আলোচনা করবো না, তখন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না, আমি মেনে নেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে। আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি কে সিদ্ধান্ত দেওয়ার? আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি ভাবছেন যে আমি সব, নো, আপনি সব না, আপনার বাইরেও লোক আছে। দেশটা তো জনগণের, জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না। আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন, যে আওয়ামী লীগ ভোট না পায়, আওয়ামী লীগ যদি 10টা-5টা সিট পায়, তো আওয়ামী লীগ তো এমনি চলে যাবে। কিন্তু একটি গ্রুপ তো বলতে চায় যে এই সিদ্ধান্ত জুলাই আগস্টে হয়ে গেছে, শেখ হাসিনাকে, এটা তাদের বক্তব্যটা, ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। আমি তো এটাই বললাম, ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে। আমি তো ওটার পক্ষে না। যারা নামছে এদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ ছিল না? ছিল। আওয়ামী লীগের লোক থাকবে না কেন? এখন আওয়ামী লীগের লোক ছিল। যারা নাকি মনে করেন আন্দোলনটা প্রথম ছিল কোথায়? কোটা বৈধ আন্দোলন। আপনি বলেন তো কোটা বৈধ আন্দোলন যখন 2018-তে হয় তখন আওয়ামী লীগের পোলাপান ছিল না? নুরু কি ছিল? আওয়ামী লীগ ছিল না? সার্জিস কি ছিল? আওয়ামী লীগ ছিল না? ছিল তো। আওয়ামী লীগের মধ্যে যারা নাকি বঞ্চিত ছিল তারা তো আন্দোলন করছে ভাই। তাদের সঙ্গে যারা মিলছে, যারা সাধারণ মানুষ, গৃহবধূ, স্কুল ছাত্র, এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের ক্ষোভ থেকে। আওয়ামী লীগ পুরো দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ লোকগুলি কিন্তু নামছে এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল। আওয়ামী লীগের লোকও কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন না কেন 2023, 2024 শুরু দিয়ে দেখেন দেশে যত লোক মানে হয়েছে, মানে মারামারিতে আহত হয়েছে, নিহত হয়েছে, বাড়ি ঘর আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকের হাতে মারামারি করছে, হয়েছে না? তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল। কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না, কেন সেই কথা আমি বলি। আপনি যেমন একটা দলকে নিষিদ্ধ করে দিবেন, এই দলে তো সমর্থক তো অনেক। আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে, আওয়ামী লীগ যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ 2 কোটি ভোট পায় 2001-এ যেটা হয়েছিল। আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে 5-6 জন দল লোক এসে একটা দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো, তা তো না। আওয়ামী লীগ তো ভাই 3 পুরুষের দল। আপনি চটকে একটা দল আওয়ামী লীগ বলবো তুমি আর ইলেকশন করতে পারবা না, তুমি আর মিছিল করতে পারবা না, তুমি বঙ্গবন্ধু নাম উচ্চারণ করতে পারবা না, তুমি জয় বাংলা বলতে পারবা না, জয় বাংলা বলে পিটাবো। এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে, আপনার সঙ্গে যে কথা বিএনপি বলতো না, আপনি খেলা আছে, বিএনপি বলতো কিন্তু আওয়ামী লীগকে বলতো যে পুলিশ ছাড়া আসেন। 2 দিন পরে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া আসেন। দেখেন কি হয়। তো এই লোকগুলি যে আওয়ামী লীগ যে বলে, আওয়ামী লীগ কিসের জোরে বলে? এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময়, এটা বলাতে আবার অনেকে আমাকে আওয়ামী লীগের দালাল বলা আরম্ভ করছিল। সেটা বলছিলাম যে ভাই আওয়ামী লীগ পাট গাছ না যে টান দিয়ে উঠাই ফেলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শিকড় অনেক গভীরে। কাজে আপনি 2 দিনের দল এসে যে আওয়ামী লীগকে এই করে দাও, বন্ধ করে দাও, ভাই ফুয়ের উপরে উড়ে যাবেন। দিস ইজ রিয়েলিটি। বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই যে এখন যে দেখতেছেন আপনি, এটাই না। বাংলাদেশের বাস্তবতা আরো 50 বছর আগে শুরু হয়েছে, 70 বছর আগে শুরু হয়েছে। এটার আমরা বিচার চাই দল হিসেবে, এবং এই বিচার চলাকালীন অবস্থায় মানে বিচার চাওয়ার ব্যাপারটা এরকম যে বিচার ধরেন আমি বিচার চাইতেছি কিন্তু রায় আমি ফাঁসি চাই, তো নিষিদ্ধ চাওয়ার ব্যাপারটা এরকম। আমরা কোনো মানে বিচারের রায় কি হবে সেটা তো আমরা চাইতে পারি না, এটা আমরা চাচ্ছি না। কিন্তু এখানে 2টা প্রশ্ন আছে। 2টা প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এখন যে গুপ্ত কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন, আপনারা জানেন যে আওয়ামী লীগের একেবারে ধরেন শেখ হাসিনা থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত সব পালায় গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে এখানে কেউ নাই, আছে কিছু তাদের সন্ত্রাসী বাহিনী
এই সন্ত্রাসী বাহিনী এখানে গুপ্ত রাজনৈতিক চর্চা যেটা করতেছে সেটা বাংলাদেশের সিকিউরিটির জন্য থ্রেট, বাংলাদেশের স্টেবিলিটির জন্য থ্রেট। এবং আপনারা এটাও আমরা খুব ভালোভাবে জানি যে আওয়ামী লীগ একেবারে প্রকাশ্যে সকলভাবে সে প্রমাণ করে গেছে, সে নিজেই প্রমাণ করে গেছে সে আসলে দিল্লির এজেন্ট একটা দল। এবং দিল্লি আমাদেরকে 3 দিক থেকে ঘিরে রাখা এমন একটা রাষ্ট্র যে আমার সার্বভৌমত্বের জন্য সিকিউরিটি। যেই রাষ্ট্র কিংবা যেই সরকার আমার সার্বভৌমত্বের জন্য সিকিউরিটি, তাদের যারা প্রকাশ্য এজেন্ট তাদেরকে আমরা এইরকম একটা পরিস্থিতিতে মানে গুপ্ত মিছিল করার মতো জায়গাতে তারা করতে পারবে কিনা সেটা আমাদেরকে ঐক্যমতের মধ্যে আসতে হবে। আমরা এটা বলছি, সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং বাংলাদেশের অন্য যারা রাজনৈতিক পক্ষ আছে এবং যারা ধরেন সমালোচক আছে, বিশ্লেষক আছে, তাদেরকেও আমরা আবেদন জানাচ্ছি যে আওয়ামী লীগকে এটা আপনি করতে দিবেন কিনা। আমরা মনে করি যে তার রাজনৈতিক কর্মকাণ্ড বিচার হওয়ার আগ পর্যন্ত স্থগিত রাখা দরকার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন বিচারে কতদিন লাগবে, এটা 2 বছর লাগবে না 5 বছর লাগবে তো আমরা জানি না। বিচারালয়কে তো আপনি ধরেন জোর করে রায় নিয়ে আসতে পারেন না। আমরা বলছি যে এই চলাকালীন সময়ে তার নিবন্ধন সে নির্বাচন করতে পারবে না, তার নিবন্ধন বাতিল করতে হবে। নিবন্ধন বাতিলের প্রশ্নে অন্য সকল কথা বাদ, একটা পরিষ্কার যুক্তি আছে। গত 3টা নির্বাচন 14, 18 এবং 24 3টা নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার পরে এমনিতেই অন্য সকল হিসাব বাদ, এমনিতেই তার আগামী 3 নির্বাচনে নির্বাচন করারই রাইট থাকার কথা না। এই জায়গা থেকে আমরা বলছি তার নিবন্ধন আপাতত বাতিল করতে হবে বিচার চলাকালীন সময়। আর মাসুদ কামাল একই জনসমর্থন নিয়ে আছে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগকেও লাল কার্ড দেখাইছে। অতএব মনে করার কোনো কারণ নাই যে দিল্লির লেসপেন্সারগিরি যারা করবে তারা এখানে এসে আবারও সেই জনসমর্থন পাবে, এটা হবে না। এবং এটা আমাদেরকে মনে রাখা লাগবে যে ধরেন যখন বিডিআর এবং বিএসএফ এবং বিজিবির মধ্যে যখন টেনশন হয়েছে বর্ডারে, আমাদের লোকেরা কিন্তু খালি হাতে গিয়ে বর্ডারে দাঁড়ায় গেছে। তো এই যে জায়গাটা, এটা এই লোকদেরকে টপকায় বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে হবে, ব্যাপারটা এত ইজি না। মানে করে তারপরে তো আওয়ামী লীগকে এখানে আসতে হবে। বাংলাদেশের রাজনীতির একটা বড় সমস্যা আছে। বাংলাদেশের রাজনীতির একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি, আমি নিজেকে নিয়েই বলতেছি, আমরা ভুল করলে স্বীকার করতে চাই না, আর অপরাধ করলে ডিনায়াল করি। এটা প্রায় অনেক রাজনৈতিক দলই এটা করে। প্রত্যেকেরই বিভিন্ন মাত্রার অপরাধ কিন্তু এখানে আছে বাংলাদেশে যারা রাজনীতি করেছে। গত 54 বছরে যারা রাষ্ট্র চালাইছে বিভিন্ন মাত্রার অপরাধ আছে। অপরাধ আর ভুলের ভেতরে কিন্তু আমি পার্থক্য করতেছি। এই যে হিস্ট্রিক্যাল ডিনায়াল, একই কাজ আওয়ামী লীগ করার চেষ্টা করবে এবং তখন আপনি বিভিন্ন লজিক দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবেন যে না তাকে তো এইটা করতে দিতে হবে, তাকে তো ওইটা করতে দিতে হবে। ব্যাপারটা এরকম না। তাকে এই যে যত অপকর্ম সেখানে করেছে সকল কিছুর দায় স্বীকার করে দায় মেনে পরে বাংলাদেশের রাজনীতি করতে হবে। বাংলাদেশের মানুষ তখন দিবে। মানে ব্যাপারটা এরকম না যে তুমি আসলার চলে গেল, তুমি জুলাই গণহত্যা চালাইছো, তুমি বিডিআর হত্যাকাণ্ড করেছো, তুমি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছো এখানকার মানুষের, তুমি গুম খুন ক্রসফায়ার এমন কোন অপরাধ নেই সে করে নাই, তাকে আবার আমাকে এখানে রাজনীতি করতে দিতে হবে। দিস ইজ কল ডেমোক্রেসি। এটাকে ডেমোক্রেসি বলে। এইটা আমাদেরকে ভাবতে হবে যে ডেমোক্রেসির মানে কি। আপনি কি খুনির সাথেও ধরেন বসবেন, খুনির সাথেও বসবেন কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। আপনি একটা দলের আপনি 17 বছরে যে পরিমাণে অপরাধ করছে, তার যে সংখ্যা, এই তালিকাটা বের করলেই আপনি তখন জনগণে বলবে ওরে রেখে দে। কারণ আমাদের সমস্যা হচ্ছে যে আমরা অনেক অপরাধীদেরকে ছেড়ে দিয়েছি, আমরা শাস্তির আওতায় আনতে পারিনি। এগুলো করার কারণে আজকে মানুষ হতাশা থেকে অনেকে কিন্তু কথা বলছে যে দলকে ব্যান করে দাও। দলকে ব্যান করার প্রশ্ন জাগতো না যদি আমি প্রকৃত অপরাধীদেরকে ধরে রাখতে পারতাম। জি বল, যেদিন আলোচনা করছি শুক্রবার, আজকেও ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। নাম হবে সম্ভবত জনতা পার্টি। এই যে নির্বাচন, নতুন রাজনৈতিক দল। আচ্ছা, আমি রেজা ভাই আর ফরিদ ভাই দুটো ব্যাপারে একটু অ্যাড্রেস করতে চাই। ফরিদ ভাই যেহেতু লাস্ট ক্রাইম যদি করে থাকে, কমিট করে, সেটা স্বীকার করতে হবে, অ্যাপোলোজাইজ করে তারপর সে দলে মানে রাজনীতিতে আসতে হবে। ইফ দিস ইজ দ্য ফ্যাক্ট, জামায়াতের কি রাজনীতি করার কোনো অধিকার আছে? জামায়াতের অপরাধ আমাদের মুক্তিযুদ্ধের সময়কার হিসাব যদি করে, এটা মাচ হায়ার ইন এনি কনসিডারেশন। ওরা কি ক্ষমা চেয়েছে? ওরা তো ক্ষমা চায় নাই। তাহলে তো জামায়াতেরও রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। তাহলে কি আমরা একসাথে, নাকি ওটা একটু পুরনো হয়ে গেছে বলে আমরা এখন আর বলবো না, যদিও ফৌজদারি অপরাধ তামাদি হয় না, নাকি এটা এখন নতুন বলে আমরা বলছি বা বলবো, নাকি এখন জামায়াত
নিশ্চিতভাবেই শেখ হাসিনার সময় সাফার করেছে এবং সেই লড়াইয়ে এই জুলাই আগস্ট যে অভ্যুত্থান হলো সেটায় তারা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তাই কি সেটা বাতিল হয়ে গেল কিনা আমার একটু কিউরিওসিটি হলো। রেজা ভাই, সমাজের ওই যে ব্যাপারটা অ্যাকসেপ্টেন্স, আমার মানে মনে পড়লো এটা নিয়ে আমাদের ফিলোসফিক্যাল দ্বিমত আছে, আমি সেটা একটু জানিয়ে রাখতে চাই। যেমন ধরুন সোকল্ড ক্রসফায়ার যখন শুরু হয়েছিল তখন এটা দারুণ জনপ্রিয় ছিল। আমি কমে যাচ্ছে এডুকেটেড একটা ন্যারেটিভ মানুষের মধ্যে, হ্যাঁ, আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি, আমি লেখালেখি করেছি, ব্লগে লিখতাম। আমার মনে আছে কিরকম গালিগালাজ ফেস করেছি ওই সময়, কারণ কেউ এটা নিতে পারছে না। এবং এটাও সত্য, প্রথম দিকে খুবই মারাত্মক সেবার সেই অঞ্চলটায় মানুষ তার কাছ থেকে বেঁচে যাওয়ার কারণে। কিন্তু মানে আমি এই জায়গাতে মনে করি যে একটা রাষ্ট্র কখনোই কোনোভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা আইন, নৈতিকতা, এটা আমাদের কনস্টিটিউশন কোনো কিছু সমর্থন করে না। কারণ সবচেয়ে, এবং আমি আরও একটা দুর্দান্ত এক্সাম্পল দিই, বরগুনাতে মিন্নি রিফাত, এই কেসে নয়ন বলে একজন রিফাতকে কুপিয়ে হত্যা করেছে, ওটা তো ভিডিও ছিল, isn't it? হ্যাঁ, ভিডিও এখনো পাওয়া যায়। সো নয়ন যে তাকে হত্যা করেছে, ইটস প্রুভড বাই ভিডিও। নয়নকে কিন্তু ক্রস ফায়ারে নিয়ে হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। স্টিল এটাকে আমরা সমর্থন করি, কারণ এটা কিন্তু আমাদের কোনো রকম কোনো কনফিউশন নাই যে নয়ন হত্যাকারী, তার হয়তো বিচারে মৃত্যুদণ্ডও হতো, কিন্তু তারপরও তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সে রাষ্ট্রের কাছে একটা প্রসেসের মধ্য দিয়ে হলেও তার মৃত্যুদণ্ড হবে। এটাই হলো একটা স্টেটের জায়গা। সো আমি মনে করি এটা প্রিজার্ভ থাকা দরকার। এবার আপনার ইস্যুতে আসে, নতুন নত বেশি ভালো, খারাপ না, কিন্তু আবার দেখবেন খুব উন্নত বিকশিত গণতন্ত্রের দেশগুলোতে অনেক রাজনৈতিক দল থাকে না। আমাদের এখানে কোনো আঞ্চলিক দল নাই। ভারতে যেমন প্রচুর দল আছে বিশেষ কারণে, কারণ ওদের অনেকগুলো প্রভিন্স আছে, প্রভিন্সগুলোতে অনেক আঞ্চলিক দল আছে, তো সেই কারণে ভারতে হতে পারে। কিন্তু আপনি দেখবেন জাতীয় পর্যায়ে অনেক অনেক দল ভারতেও নাই। আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটা আমাদের রাজনৈতিক পরিস্থিতির কতগুলো স্পেকুলেশন তৈরি হচ্ছে, এই স্পেকুলেটিভ চিন্তা থেকে এগুলো হয়। এবং আমরা দেখব যখনই এই ধরনের একটা সরকার থাকে, 1/11 কথাও যদি বলি, ওই সময় দেখবেন অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছিল। আমি এগুলো এই ধরনের চেষ্টা হিসেবে দেখি যে আসলে নানান রকম গুজব আছে, আলাপ আছে, ইলেকশন হবে কি হবে না, কবে হবে, অন্য কিছু হবে কি না। সো প্রত্যেকে অন্তত আমরা কথ্য ভাষায় বলি না এরকম, এই শব্দটা কথ্য ভাষায় দোকান বলে, একটা দোকান খুলে রাখলাম, সেরকমভাবে একটা কিছু করব না। আমি খুব অবাক হয়েছি, একটা দলের চেয়ারম্যান বলছেন, তিনি দল তো খুবই পরিচিত মানুষ, উনি বলছেন যে উনি দেখেছেন যখন 5 আগস্টের পর সবাই পালিয়ে গেল, মানে তখন জেল থেকে অনেক মানুষ চলে যাচ্ছে, উনি কোনো একটা রাজনৈতিক দলের মানুষ নন বলে তার বের হতে সমস্যা হচ্ছে, তাই আমি একটা দল খুলে ফেললাম। মানে আপনি চিন্তা করুন, দিস ইজ এ রিজন, এবং উনি অন রেকর্ড এই কথাগুলো বলছেন। মানে সুতরাং রাজনীতি একটা সিরিয়াস ব্যাপার, আমাদের একটু মাথায় রাখা দরকার। 100-র বেশি দল নিবন্ধন চাইছে, অদ্ভুত সব নামের নিবন্ধন চাইছে, এগুলো একটু সিরিয়াসলি নেই। আবার একই সাথে গণতান্ত্রিক অধিকার তো সবার আছেই, তো তারা করুক, এবং দিনের শেষে আসলে হাতে গোনা কয়েকটা দলই থাকুক, এবং আমরা আশা করি রাজনৈতিক দল গঠন করছে। অ্যাকচুয়ালি আমার কাছে এটার মিনিংটা যেটা মনে হয়েছে, ওই যে আমার সামনে আরও অভিজ্ঞ দুজন মানুষ আছে, ওনারা ওই করতে পারবেন, এটা ব্যাখ্যা আরও ভালো দিতে পারবেন। আমার যেটা নিজের চিন্তা, মানে এরা আমাকে কিছুদিন আগে, গত 3-4 বছর আগে, কোনো একজন খুব প্রতিষ্ঠিত, অনেক মোটামুটি একটা ছোট দল হলেও প্রতিষ্ঠিত, এবং ওই ব্যক্তি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি তো বড় কোনো দলের সাথে যোগ দিলে আর ভালো হতো, এই দলটা গঠন করতে। তখন উনি আমাকে একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন যে দেখো, আমি যদি এখন বিএনপিতে যোগ দিতাম, আমার মতো মানুষের খালেদা জিয়ার পাশে বসতে 10 বছর অপেক্ষা করতে হতো, আর আমি ছোট দল গঠন করার কারণে যে কোনো মিটিংয়ে আমি পাশে যেয়ে বসতে পারি। লেখা থাকবে ট্যাগ লাইন, মিস্টার রফিকুল ইসলাম চেয়ারম্যান এবিসি পার্টি। তো আর ওই ট্যাগটা থাকার কারণে অনেক টকশোতে আপনারা ডাকবেন। আবার ধরেন বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় লেখা থাকে সম্পাদক এবিসিডি পত্রিকা, কারণ ওইটা হলে আপনারা ওই টিভি চ্যানেলগুলোতে কথা বলতে ডাকবেন, তিনি একজন পত্রিকার সম্পাদক। কারণ ওনারকে ওই যে আমার পাশে যে আপনার মাসুদ খান ভাই বসা আছে, ওনার যে কয় বছর উনি সাংবাদিকতা করছে, তাও উনি এখন পর্যন্ত লিখতে পারে না মনে হয় যে আমি সম্পাদক অনেক পত্রিকা। তোর অভিজ্ঞতা আর ওনার কি ফ্যাক্ট হচ্ছে, এখানে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, আমার একটা পদ তৈরি করতে চাই, যেটা আমি বললে আমাকে বিভিন্ন জায়গায় মানুষ, আমি অমুক জায়গার চেয়ারম্যান, একটা প্রতিষ্ঠান মানে অমুক ফাউন্ডেশন, অমুক এটা,
এবং লিখে দেয় এটার ব্যবস্থাপনা পরিচালক, এটার সিইও, এগুলো হচ্ছে কি তার একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। আমার লোকাল এলাকায় একটা ঘটনা, আরেকটা ঘটনা বলি, যে এক ভদ্রলোক তিনি থানায় গিয়েছেন, সত্যি ঘটনা এটা, থানায় যে বলছে আমি অমুক স্কুলের সভাপতি। তো মানে তখন ওই ওসি আবার বললো যে আপনি ওনাকে নিয়ে যে কথা বলছেন কথাটা সত্য, যে ওনার কোনো পরিচয় নাই, উনি স্কুলের সভাপতি, অনেক খুন খারাপি করে হয়েছেন এই জন্য যাতে থানায় যে বলতে পারেন আমি অমুক কলেজের বা স্কুলের সভাপতি। মানে এই যে পদ নেয়া, এটা উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল বেনিফিশিয়ারি হওয়া। সো এই বিষয়গুলোকে জায়েদ ভাই খুব লিবারেলভাবে কথা প্রসেসে এটা ওয়েলকাম করি, বাট এটার মিসইউজটা হবে অনেক বেশি। তবে এটাও সত্য কথা, আমাদের দেশে ছোট ছোট দলগুলোকে স্পেস দেওয়া উচিত। কারণ ধরেন যদি স্ট্রং অবস্থানে ছোট দলগুলো না থাকে, আওয়ামী লীগ নাই, বিএনপিকে এখন সমালোচনা করবে কি? ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসে, বা জামাত যদি ক্ষমতায় আসে, বা জাতীয় পার্টি কেউ যদি বিজেপি ক্ষমতা আসে, কে সমালোচনা করবে? সো ছোট ছোট দলগুলো যত বেশি সমালোচনা করবে তত ওই দলের সংশোধন হবে। এখন যদি সর্বক্ষণ এই যে এখন ধরেন সবচেয়ে বড় দলকে আওয়ামী লীগ বাদ দিলে এই মুহূর্তে বিএনপিকে আমি এখনই দেখতে পাচ্ছি যে পরিমাণে লোকজন তারেক রহমানের চাটুকারিতা করছে, আমার তো মনে হয় এই লোকের সুন্দর চিন্তা ভাবনা থাকলে নষ্ট হয়ে যাবে। সর্বক্ষণ চাটুকারিতার উপর দিয়ে উনি চলছেন। হ্যাঁ, থ্যাঙ্কস গড যে উনি এটাকে খুব একটা গ্রহণ করছেন না বা খুব একটা সুযোগ দিচ্ছেন না। তো এই জায়গাগুলোতে আমাদের মিসইউজ হবে। তো আমি মনে করি এই দলগুলোর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া উচিত, এবং দলের যারা চেয়ারম্যান হবেন একটা সাংগঠনিক একটা তো দিবে, অর্গানোগ্রাম তো দিবে, সেখানে যারা তাদের নাম থাকবে সেখানে একটা শর্ত থাকা উচিত যে এখানে 10 জন ব্যক্তি থাকতে হবে, মিনিমাম 20 জন ব্যক্তি থাকবে, তাদের যোগ্যতা এই থাকতে হবে। কোনো ক্রাইটেরিয়া না থাকলে যে কেউ এরকম তো হতেই পারে, বড় দল করলে না করবেন কেন আপনি? আর তার মত প্রকাশের স্বাধীনতা, তো সংগঠন করার স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, আপনি না করতে পারবেন না, সে করবে। বাট একটা জিনিস হলো একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, সেটা হলো কি আপনি দল যেটা করবেন আপনার কর্মকাণ্ডগুলির জন্য আপনি জবাবদিহিতা থাকতে হবে আপনার। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাথায় ঘামাই না, মানে প্রথাগত শিক্ষা থাকলে আপনি খুব ভালো মানুষ হবেন তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার একটা জবাবদিহিতা থাকতে হবে। যেমন ধরেন যে কথাটা আমি বলি, এই যে আপনি ধরেন এই যে রফিকুল আমিন একটা দল করছে আম জনতা পার্টি, মানে এই লোকটা বাটপাড়ও তো দুইটা দলের নাম দিত যে বাটপাড় সংগঠন, তাও তো হইতো তো ভাই, সেটা আদালত করছে সাজাপ্রাপ্ত বাটপাড় তো সে। এখন সেও তো দল করছে, কেন করছে? সে তার অভিজ্ঞতা থেকে চিন্তা করছে যে আমি এত টাকার মালিক ছিলাম, আমাকে জেল খাটতে হয়েছে, যদি আমার একটা পার্টি থাকতো তো আমার পার্টি আমার জন্য দুইটা মিছিল করতে পারতো। তো এটা তো তার প্রয়োজন, সে তার ওই জিনিসটাকে রক্ষা করার জন্য তার একটা পার্টির দরকার। কারণ বিভিন্ন ধরনের ধান্দা থাকবে, আমার তো কোনো আপত্তি নাই। আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, এই মাটিতে আপনার জন্মগ্রহণ করছেন, আপনার ধান্দা আপনি থাকতেই পারে, কিন্তু আমার কোশ্চেনটা হলো কি সেটা আইনানুগ কিনা, দেশ চলার জন্য তো একটা আইনও থাকবে। এখন পলিটিক্যাল পার্টিগুলো সব টাইট হয়ে যেত, যদি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য যে আইনটাই বানানো হয়েছে, আইনটা ভালো মন্দ নিয়ে আলোচনা পরে অনেক করা যাবে, যে আইনটাই হয়েছে যদি এই আইনটাও সকল পার্টির জন্য সমানভাবে নৈর্ব্যক্তিকভাবে প্রয়োগ করা হতো, সব পার্টির টাইট হয়ে যেত। সেটা তো আমরা করি না, আপনি আইনটাই প্রয়োগ করে না কেন? খরচটা তুমি কোথায় পাও? সিম্পল কথা, যে কথাটা বলে আমি প্রথম, মানে আপনার যে এনসিপি তো আমার খুব প্রিয় পার্টি, কিন্তু এদের সবাইকে আমি খুব পছন্দ করি, নতুন একটা পার্টি আসছে, এদের কাছে প্রথম যে কথাটা বলে খারাপ হয়ে গেছি, যেদিন তারা মিটিং না করলো ওই দিন বলেছি বা টাকা পেলেন বই, প্রথম দিনে আমি প্রশ্নটা করছি, ওরা মন খারাপ করছে। বাট যদি তারা বলতে পারতো, সিম্পল কিন্তু যদি তারা বলতে পারতো আমাদের ওয়েবসাইটে পুরো টাকার হিসাব আছে, দিয়ে দেন হিসাবটা, না বলে নাহিদ ইসলাম কি বললো, অনেকে আছে যারা নাকি বিপদে পড়বে। আরেক ভয়ঙ্কর ব্যাপার, যে লোকটাকে দেখলেই দেশে মানুষ খেপে ওঠে, তার মানে সেই লোকটাকে আপনি প্রোটেকশন দেবেন বলে তো নিছেন। দেখেন ওবায়দুল কাদের কাছে খেয়াল আছে, 30 লাখ টাকা দামে ঘড়ি পড়তো, ফিলিপ পাতেক ফিলিপ, রোলেক্স এগুলি পড়তো। ওনাকে জিজ্ঞাসা করতে কি বললো, আমার লোকে উপহার দেয়। এই ওবায়দুল কাদেরটা আমি দেখছি বাংলা ব্যাংকে চাকরি করতো, পেছনের দোকানে বাকি খাইতো। ওই আমিও ওই পাশে একটা চাকরি করতাম সাপ্তাহিক সুগন্ধায়, তখন ওই রেস্টুরেন্টে আসতাম, ও কত কি যে ওবায়দুল কাদের ভাই আসলে আমরা আপনার দোকান বন্ধ করে দিই, কেন এত টাকা বাকি হয়েছে, টাকা দেয় না। কারণ সেই লোকে 30 লাখ টাকা দেবে ঘড়ি উপহার দেয়, কেন দেয় ভাই? আমার তো দেয় না, আমার তো দেয় না, কেন দেয়? তো এখন ওনাদেরকে উপহারটা দেয় কেন? প্রোটেকশন পাওয়ার আশায় দেয়। সেই প্রোটেকশন দেওয়ার আপনার জন্য নিশ্চয়ই অঙ্গীকার করছে, আরে ভাই কেন দেয়? পাওয়ার আশায় দেয়। সে পাওয়ার আশাটা তৈরি হলো কেন? আমার তো কেউ কিছু দেয় ভাই, দেয় না।
সাংবাদিকতা আমার 36 বছর হয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো পলিটিশিয়ান নাই যার এখানে আমি চাইলে যাইতে পারবো না, কথা বলতে পারবো না, এমন কোনো বাংলাদেশ পলিটিশিয়ান নাই। যদি বলি আপনার সঙ্গে দেখা করতে চাই, সে আমাকে সঙ্গে সঙ্গে দেখা করতে দেবে। তা আমার তো মোটামুটি পাওয়ার আছে রে ভাই, আমার কেউ দেয় না কেন? দেয় না কেন? কিন্তু পাওয়ার দেখে দেয় না, আমার কাছ থেকে সেই প্রত্যাশাটা তারা করতে পারে না বলে দেয় না। জানে এর কাছ থেকে কিছু পাওয়া যাবে না, যার কাছ থেকে জানে পাওয়া যাবে তাকেই দেয়। এই হান্নান মাসুদ ভালো কথা করে মনে হয় কাঁদতেছে, সে কাঁদতে কাঁদতে বলছে যে তার বাড়িটা হলো ওই তাদের এলাকার সবচেয়ে দরিদ্র বাড়ি। এখন শুনি না 5 তলা ফাউন্ডেশনের ঘর হচ্ছে, এখন উনি 1.5 কোটি টাকা গাড়ি চলে, ওনাকে জামাতের একজন দেয়, কেন দেয়? তাহলে কি উনি জামাতের লোক হিসেবে এখানে জয়েন করছে, নাকি জামাতের আদর্শ মানে, নাকি জামাতের ওই ব্যবসায়ীগুলো হেল্প করবে বলে দেয়? কেন দেয় রে ভাই? আমরাই তো দেয় না। তো এইগুলি, এই হলো কি পলিটিক্স। এই পলিটিক্সটাকে আমরা ঘৃণা করি। যখন এই দেশের সকল মানুষ এই ধরনের পলিটিক্সকে ঘৃণা করতে শিখবে, তখন এখানে নতুন বন্দোবস্ত তৈরি হবে। যারা এগুলি বলে তারা করতে পারবে না। জি ফরিদুল হক, এই যে যেই নতুন দল ব্যবস্থাটাকে আমরা ঘৃণা করি সেই জায়গায়, এবং এত নতুন নতুন দল, আচ্ছা এমনিতে ছোট করে হাতে বেশি সময় আরেকটু বেশি বলবে, এমনিতে জায়েদ ভাই যেটা বলছে যে শতফুল ফুটুক, এটাই হচ্ছে বাংলাদেশের পুরনো বন্দোবস্ত। তো এইখানে ধরেন আমরা শত শত আলাপ করি, শত শত না, আমি একটা পয়েন্টে আলাপ করি। একটা পয়েন্টকে ঠিক করার জন্য বাংলাদেশে যা যা চেঞ্জ করা দরকার সেটা যদি করা হয় তাহলে আসলেই নতুন বন্দোবস্ত হবে। যেটা এনসিপি তার ঐক্যমত কমিশনে সে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের 20 নম্বর পয়েন্টে আছে, আপনি পরে দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তিনি কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থাকতে পারবেন না। এটা এই ব্যবস্থাটা করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড করবে স্থানীয় সরকার, উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবে না। এবং তাকে কি করতে হবে, তার 14 গোষ্ঠীর সম্পদের হিসাব দিয়ে পরে পার্লামেন্টে যেতে হবে। এবার টেকনিক্যালি আমি বলি যে ধরেন আমাকে অটোমেটিক নতুন দল, এই যে নাম সর্বস্ব দল তৈরি করার ব্যবস্থা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে মানুষ এইটার জন্য করে, এইটার জন্য করে, এটা সবটা আমরা জানি, কেন করে এটা আমরা জানি, কিন্তু বন্ধ করব কিভাবে সেটা হচ্ছে প্রশ্ন। বন্ধের জায়গাটা হচ্ছে যে রাজনীতি করে ধান্দা করা যাবে না, রাজনীতি করে পয়সা ইনকাম করা যাবে না, রাজনীতি ব্যবসার থেকে বড় হইতে পারবে না। ব্যবসা একটা আলাদা জিনিস। এখন দেখেন ব্যবসায়ীকে মানুষ গালি দেয় কেন? কারণ হচ্ছে যে ব্যবসায়ী বলতে আমরা যাদেরকে চিনি এগুলো তো লুটেরা, লুটপাট করে, পাচার করে। এবং বাংলাদেশে কি, বাংলাদেশে হচ্ছে গিয়া ধরেন ব্যবসার থেকে লুটপাট করা হচ্ছে ইজি। ব্যবসার কারণ আপনার পেছনে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে আপনি লুটপাট করতে পারবেন। তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে লুটপাট করার যে আয়োজন, যে বন্দোবস্ত, এটাকে চেঞ্জ করার জন্য ওইটা করতে হবে। ওইটা করতে গেলে যা 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 করা দরকার, এই সব কিছু মিলিয়ে আসলে রাষ্ট্র সংস্কার। ওইটা করতে গেলে, যেটা আমি বললাম, ওইটা করতে গেলে যা 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 করা দরকার সবকিছু মিলিয়ে রাষ্ট্র সরকার, এবং ওইটা হলেই নতুন বন্দোবস্ত হবে। জি।